দূর এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু ঈশান। উই লিসেন টু ইউ। আজকে আবৃত্তির আসর, এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা স্টুডিওতে পেয়ে গেছি আমার খুব একজন প্রিয় আবৃত্তি শিল্পী এবং আমার একজন খুব প্রিয় মানুষ, বন্ধু শুভম। শুভমকে ওয়েলকাম জানাবো আমাদের এই অনুষ্ঠানে। শুভম মিত্র ও কর্পোরেট হাউসে চাকরি করে এবং তার সঙ্গে ও চমৎকার আবৃত্তি চর্চা করে। ফর্মাল ওয়েলকাম টু আওয়ার স্টুডিও শুভম। থ্যাংক ইউ ঈশান। যেমন ঈশান আপনাদের বলল, আমি ঈশানের খুব প্রিয় আবৃত্তি শিল্পী কিনা জানি না, বা কতটা ভালো আবৃত্তি করতে পারি সেটাও জানি না, তবে আমি খুব কাছের বন্ধু ঈশানের। আর হ্যাঁ, এটাও ঠিকই বলেছে, আবৃত্তি চর্চা আমি করি, মন থেকে করি, ভালোবেসে করি, কিন্তু আমার পেশাগতভাবে আমি একটি কর্পোরেট হাউসে কাজ করি। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থেকেও আমি আবৃত্তি চর্চা করে চলেছি, শুধুমাত্র কবিতাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে এবং বাংলা সাহিত্যকে ভালোবেসে। চমৎকার। এবং এই নিয়ে আরও তোমার কাছ থেকে অনেক গল্প শুনবো আমরা শুভম, কিন্তু আমরা চাইছি গোড়াতেই একটা কবিতা শুনতে। বেশ, গল্প তো অনেক হবে। আর আমি আজকে যেহেতু এত সুন্দর একটা অনুষ্ঠানে তুমি আমায় ডেকেছো, এখানে একটা আমরা আড্ডা দেব। অ্যাবসলিউটলি। তো এই পুরো ব্যাপারটাই কথোপকথন এবং আড্ডার মধ্যে দিয়ে আমরা এগোবো, সাথে তো অবশ্যই। এবং আমি সবসময় আমার যারা অতিথি থাকেন তারা বাই ডিফল্ট আমার খুব প্রিয় মানুষ হন, খুব কাছের বন্ধু হন। তো আমি তাদেরকে বলি যে তাদের সঙ্গে খুব ফর্মালিটি করাটা আমার পক্ষে সম্ভব নয়, এটা প্রায় অসম্ভব। তোমার সঙ্গেও সেই ফর্মালিটি করব না, আর আমিও তোমার সাথে ফর্মালিটি করব না, আর করলে আমি তোমার সাথে কথাই বলবো না। চলো প্রথমে একটা কবিতায় যাওয়া যাক। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম নিবেদন থাকুক রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। বেশ। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। চমৎকার, থ্যাংক ইউ। আমার খুব পছন্দের একটা কবিতা শোনালে শুভম। এটা কোন কাব্যগ্রন্থ? হ্যাঁ ঈশান, এটা আমারও খুব পছন্দের একটা কবিতা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর সব থেকে তোমার একটা ঘটনা বলি, এই কবিতাটা আমি যখন শিখি বা একটা জায়গায় শুনে এই কবিতাটা আমি তৈরি করেছিলাম, এবং আমি যে কোনো অনুষ্ঠানে যদি কোথাও আবৃত্তি করতে যাই, বা মূলত আমি যেহেতু কোথাও সঞ্চালনার দায়িত্ব পাই, আমি অনুষ্ঠানের শুরুতেই কবিতাটা করি, কেননা এই আবৃত্তিটাতে না আমার একটা অদ্ভুত পজিটিভ ভাইব্রেশন পাই এই কবিতাটা বলে। তো সেই জন্য আজকের এই অনুষ্ঠানটাও শুরু করলাম আমি অঞ্জলি দিয়ে। খুব ভালো। আমরা জানো শুভম, এই অনুষ্ঠানে ইউজুয়ালি আমরা শিল্পীদের শিল্প নিয়ে একটা জার্নির গল্পটা শোনবার চেষ্টা করি। তো তোমার শুরুটা কিভাবে, মানে আবৃত্তির সঙ্গে তোমার পথ চলা শুরু কিভাবে, যদি একটু বলো। বেশ ঈশান, আমার যদি তুমি আমাকে এই যাত্রা পথটা নিয়ে প্রশ্ন করো, আমি তোমাকে
বিশাল কিছু উত্তর দিতে পারবো না। বেশ। আমি বলতে তোমায় পারবো না আমি এখানে শিখেছি, সেখানে শিখেছি, হুম। ওখানে গেছি, এই পুরস্কার পেয়েছি, এই জায়গায় পার্টিসিপেট করে আমি এই অর্জন করেছি। হুম। আমার শুরুটা খুব অদ্ভুত। আচ্ছা। আমি যখন খুব ছোট, সহজ পাঠের প্রথম ভাগ আমি খুব দুলে দুলে সুর করে করে পড়তাম, আচ্ছা। যেটা আমার এখন মনে নেই, আমার মায়ের থেকেই শোনা। এবং সেইটা শুনে আমার মায়ের অদ্ভুত ভালো লাগে। এবং আমার মা সেই সময়ের মুরলীধর গার্লস কলেজ থেকে পাশ করা, ওকে। তো সেই সময় মা কলেজে এবং স্কুলের নানা জায়গায় আবৃত্তি পরিবেশন করতেন, যে খুব যে সঠিকভাবে করতেন কিন্তু তা নয়, কিন্তু ভালোবেসে করতেন। তো বাহ। মায়ের মনে হয়েছিল যে আমি বোধহয় আবৃত্তিটা করতে পারবো। আচ্ছা। তো মাই আমাকে মানেটা ধরে ধরে শেখাতে আরম্ভ করেন এবং ওই সুরটা, মানে তুমি ছন্দটাকে যখন পড়ছো তখন মানে না বুঝেই এমনি just না বুঝেই আমি ছন্দটা দুলে দুলে ভালো পড়ছি। লাগছে। আচ্ছা। আমি দুলে দুলে পড়ছি। তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি আবৃত্তিটা হয়তো আমার জন্মগত, কবিতা বলাটা আমার জন্মগত, বুঝতে কিন্তু পারছি। সেইটাকে যে বাস্তবে রূপদান, যেটাকে আমরা হুম। সুপার এক্সিকিউশন বলে থাকি, হুম। সেই বিষয়টা মা নজর করেছিলেন। আচ্ছা। তো মায়ের হাত ধরেই শুরু হলো প্রথমে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তারপরে আবোল তাবোলের বিভিন্ন কবিতা। এরপরেতে আমি 1992 সালে আচ্ছা। আমি ভর্তি হলাম, আমার স্কুলিং যেখান থেকে আমার শুরু, ওকে। মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম। ওকে। তো সেই সময় আমাদের সময় তো এই সংস্কৃতির ব্যাপারটা ভীষণভাবে নিশ্চয়ই। ভীষণ রিচ ছিল বলা ভালো হুম। আমাদের ছোটবেলাতে। হ্যাঁ। তো আমরা সেই জায়গাতে কি দেখলাম, আমি যখন রামকৃষ্ণ আশ্রমে ভর্তি হলাম, প্রত্যেক শনিবার ছোটদের নিয়ে হুম। একটা অরূপ মহল বলে অনুষ্ঠান হতো। আচ্ছা। সেখানে আমরা যে গান গাইতে পারে সে গান গাইবে, যে আবৃত্তি করতে পারে সে আবৃত্তি করবে, যে নাচতে পারে সে নাচবে। বাহ। তো সেখানে প্রথম অরূপ মহলে আমি আবোল তাবোল কবিতাটা পরিবেশন করি আচ্ছা। এবং কেন জানি না আমার স্যারেদের খুব নজরে পড়ে যাই আমি। ওকে। কেননা আবোল তাবোলের মধ্যে একটা অদ্ভুত মানে ছিল এবং হুম। অদ্ভুত ধরনের একটা ছন্দের ব্যবহার ছিল। সেই ছন্দের ব্যবহারটা, যেটা স্যারেরা এখনো বলেন, হুম। আমার সাথে যাদের দেখা হয়, সেই ব্যবহারটা নাকি আমি খুব চমৎকার করতে পেরেছিলাম। আচ্ছা। পুরোটাই আমার মায়ের কাছে শেখা, মায়ের থেকে শেখা। হুম। তারপর সেই যে আমার যাত্রা শুরু হলো হুম। প্রতিটা অনুষ্ঠানে, হুম। তখন আমাদের ছোটবেলায় স্টুডেন্টস হেলথ হোম বা এবিটিএ, হুম। তুমিও নিশ্চয়ই হয়তো হ্যাঁ। পার্টিসিপেট করেছো সেই সব হুম, কম্পিটিশনগুলো, সেইখানে আমাকে স্কুল থেকে পাঠানো। এবং এখন যেমন খুশি কবিতা বলতে বলা হয়, তখন কিন্তু তা ছিল না। তখন নির্দিষ্ট কবিতা মুখস্থ করে যেতে হতো ঠিক। এবং তার উপরই মূল্যায়নটা হতো। ঠিক। তো আমার মা আমায় প্রাইমারিলি শিখিয়ে দিতেন হুম। এবং দ্বিতীয় পোর্শনটা আরেকটু ভালো করে গার্নিশ করার ব্যাপারটা আমার স্কুলের টিচাররা আমাকে শিখিয়ে দিতে আরম্ভ করলেন। বাহ। এইভাবে আমি শুরু করলাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি, হুম। আমার আবৃত্তির প্রতি ন্যাক দেখে শ্রী দেবজিৎ গুপ্ত, তিনি এখনো মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রমের বাংলার শিক্ষক, আমি বাংলার প্রতি আকৃষ্ট হয়েছিলাম তাকে দেখে। ওকে। এবং তার কণ্ঠ, তার লেখা এবং তার আবৃত্তি, তিনি বেশ কিছুদিন মুরারিবাবুর কাছে শিখেছিলেন, তিনি আমাকে শেখাতে আরম্ভ করলেন। উনি ধরে নিতে পারো আমার শিক্ষক স্বরূপ। বাহ। তিনি আমার বাংলা শিক্ষক, তিনি আমার আবৃত্তির শিক্ষক। শিক্ষক। তো উনি আমায় যেরমভাবে শেখালেন, আমি সেরমভাবে আস্তে 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 এগোতে আরম্ভ করলাম। শুরু করলে। হ্যাঁ, তারপরে তো নানা রকম ভাবে অনেকের সাথে অনুষ্ঠান। অনুষ্ঠান আসবো, কিন্তু তার আগে আরেকটা কবিতা। অনেকক্ষণ আমরা কথা বললাম। বেশ বেশ বেশ, তাহলে তাদের জন্য আরেকটা কবিতা। ঠিক আছে। কি শোনাবে বলো? এবার তাহলে একটু নজরুল ইসলামে যাই। নিশ্চয়ই। কাজী নজরুল ইসলামের রক্তাম্বর ধারিণীমা, এই কবিতাটাও আমি বিভিন্ন জায়গায় করি এবং এই কবিতাটার সাথে আমার একটা অদ্ভুত প্রেম আছে। কেননা তুমি দেখবে এই কবিতাটা আমি বললে বা তুমি নিশ্চয়ই শুনেছো, এই কবিতাটার সাথে কিন্তু বর্তমান সময়কে অদ্ভুতভাবে মিলিয়ে ফেলা যায়। এবং সত্যি তো, এইরকম দেবী দুর্গাকে একটা অদ্ভুতভাবে ডেকে আনা এবং তাকে দিয়ে এই অসুর নিধন বা অন্যায়ের বধ করার যে উপায়টা যেখানে দেখানো হয়েছে, তার জন্যই কবিতাটা আমার ভীষণ প্রিয়। তুমি কবিতাটা বলো, তারপরে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলবো এই কবিতাটা সম্পর্কে। তুমি আগে তোমার কাছ থেকে শুনো। বেশ বেশ। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন, সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা।
এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হোক বিষ্ণু, চক্র মাতর হেম কাকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করতালি, বলো হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিঁড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত, জালিমের বুক বেখুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙমা ভোলার ভাঙনেশা, পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। সে তো শতদল বাসিনী নয়াজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। বাহ, চমৎকার। এই কবিতাটা আমি একবার কবিতাটা বলে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটাতে আমি রেখেছিলাম গত 10-12 বছরে ভারতের বিভিন্ন আন্দোলনের ছবি। আমার মনে হয়েছিল যে ওইটা এটার সঙ্গে যেতে পারে। এই যে একটা স্ট্যাটাস কোয়ো সমাজের, সেইটাকে যে বারবার ভাঙা হচ্ছে বিভিন্নভাবে, সেই স্ট্যাটাস কোয়ো, সেই যে স্থিতাবস্থা সমাজের, অন্যায় তুমি যেটা বলছিলে, সেইটার উপরে একেবারে যুব প্রজন্ম থেকে শুরু করে মাটির কাছাকাছি থাকা মানুষ থেকে শুরু করে তারা তাদের কণ্ঠ তুলছেন, তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা মিছিল করে হেঁটে যাচ্ছেন। এই ছবিগুলো আমি দিয়েছিলাম ওই ভিডিওটার সঙ্গে, তো আমার সেইটা মনে পড়লো। সত্যি এই কবিতাটা দিয়ে না অনেক, মানে সত্যি অনেক প্রতিবাদ তৈরি করা যায় আজকের দিনেও, এই সময়ে দাঁড়িয়ে। ঠিক ঠিক। তুমি আমাকে বলো, তুমি এখন কোথায় শেখো? আমি বর্তমানে শ্রী শোভন সুন্দর বসুর কাছে আমি যাই, আমি শিখি। এবং শোভন দাই মূলত আমাদেরকে নানাভাবে, কেননা শোভন সুন্দর বসু তার নিজস্ব একটা প্যাটার্নে বাংলা কবিতাকে, আবৃত্তিকে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাচ্ছেন। তো বর্তমানে আমি শোভন সুন্দর বসুরই ছাত্র বলতে পারি। বাহ, খুব ভালো। এবং শোভনদা তো একটা অন্য ব্র্যান্ড অফ একদম রেসিটেশন, সেটাই আমি বলতে চাইছি, তৈরি করেছিলেন বা করেছেন। তো সেটা নিয়েও তোমার সঙ্গে আমি গল্প করব, কিন্তু তার আগে আর একটা কবিতা শুনি। আচ্ছা বেশ, আমি যেহেতু একটা ক্রোনোলজি নিয়ে এগোচ্ছি, এবারে আমি সুকান্ত ভট্টাচার্য। অবশ্যই। কোন কবিতাটা শোনাবে বলো? খুব পরিচিত, ছাড়পত্র। একদম আমার খুব প্রিয় কবিতা। আমার খুব প্রিয় কবিতা। এটার মধ্যে একটা অদ্ভুত প্রতিবাদ আছে। নিশ্চয়ই অদ্ভুত প্রতিবাদ আছে এবং একদম, মানে আমরা সত্যি এটার মধ্যে দিয়ে হয়তো আমাদের অনেক না বলা কথা শুনতে পাই, বা যেগুলো আমরা পারি না, একটা বাচ্চা, একটা শিশু সেটা পারে। ঠিক। এবং ইনফ্যাক্ট সুকান্তর মধ্যেই তো সেটা ছিল, 18 বছর বয়স, কি দুঃসহ, এবং এই যে একটা তাদের তীব্র একটা মানে ইনটলারেবল স্পিরিট, প্রায় একেবারে উপচে বেরোচ্ছে। একদমই সেই জিনিসটা এখানেই রয়েছে, জন্মমাত্র সুতীব্র চিৎকার। একদম শুনি কবিতাটা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর তারপর হব ইতিহাস। বাহ, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। বন্ধু, তুমি কোথাও যেও না, আমি জানি তুমি কোথাও যাবে না। শুভমের কবিতা আমরা শুনছি, আরও কবিতা শুনবো, গল্প করব। তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আমাদেরকে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে পারো radio.ju@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেল করতে পারো। আমাদেরকে তোমরা ফোন করতে পারো 0332457262 এই নাম্বারে জানাতে পারো তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে। এবং তোমরা যদি এখানে এসে অনুষ্ঠান করতে চাও, ওই একই মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও JU, সেখানে আমাদের অনুষ্ঠানগুলো ফলো করতে পারো এবং নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, কোথাও যেও না, দেখা হচ্ছে এক্ষুনি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ফিরে এলাম বিরতির পর। তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। উই লিসেন টু ইউ। ঈশান এবং ঈশানের সঙ্গে আজকে রয়েছেন শুভম। যাকে শুভমের সঙ্গে আর ফর্মালিটি করছি না, চলে যাই আবার শুভমের কাছে। শুভম, তুমি আমাকে একটা কথা বলো, আমি জানতে চাইছি। সেটা হচ্ছে যে শোভনদা যে ব্র্যান্ড অফ রিসাইটেশন তৈরি করলেন, সেইটা তার পরবর্তী জেনারেশন সেটা আর পিক আপ করলো না কেন? মানে এই যে আবৃত্তির ব্যান্ড, এটা আমরা একটা ফেনোমেনন হয়ে উঠতে দেখলাম না। মানে শোভনদা এই পুরো এক্সপেরিমেন্টটা করলেন এবং অপূর্ব রকমভাবে উনি সাফল্য পেলেন। এখনও যখন উনি অনুষ্ঠান করেন, একটা সাংঘাতিক ক্রেজ, আমি সেটা জানি, আমার নিজের দেখবার সৌভাগ্য হয়েছে। কিন্তু সেটা পরবর্তী জেনারেশন আর সেটাকে এগিয়ে নিয়ে গেল না কেন? মানে আমি তো কাউকে দেখি না আমার চেনা জানার মধ্যে আবৃত্তি ব্যান্ড তৈরি করতে। ঈশান, এক কথায় উত্তর দিই, সেই সাহসটা কেউ দেখাতে পারে না আমার মনে হয়। শোভনদা এই গতানুগতিক বাচিক শিল্প থেকে মানে কবিতার অর্থ, ভাব, ছন্দ, এই তিনটের পরিবর্তন না করে মানুষের কাছে তার ব্যান্ড বৃষ্টিকে নিয়ে এগিয়ে গেলেন। ঠিক। কিন্তু আমরা সাধারণ যারা এগিয়ে আসছি বাচিক শিল্প নিয়ে, বর্তমানে তো প্রচুর বাচিক শিল্প নিয়ে কাজ হচ্ছে, তুমি নিজেও জানো, আমরা সবাই প্রতিনিয়ত করছি এবং এটা একটা বিপ্লবের মতো তৈরি হয়েছে। আমার খুব ভালো লাগে কবিতা নিয়ে এত কাজ, কিন্তু আজ থেকে 1 দশক বা 2 দশক আগেও হয়তো হতো না। ঠিক। আজকে নিয়মিত রবীন্দ্র সদন চত্বরে বা কলকাতার ছোট ছোট ক্যাফেতে অনুষ্ঠান হয়, কবিতা নিয়ে অনুষ্ঠান হয়, এটা খুব ভালো জিনিস। কিন্তু তুমি যে প্রশ্নটা আমাকে করলে, আমরা এই প্রজন্ম, শোভনদা যেভাবে আমাদেরকে কবিতাগুলোকে পৌঁছে দিলেন বা রিপ্রেজেন্ট করলেন মানুষের কাছে এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হলেন, আমরা হয়তো সামহাউ, আমার যেটা মনে হয়েছে, সেই সাহসটা দেখাতে পারবো না বা পারলাম না। আমরা ভাবলাম আমরা কি সেইভাবে পৌঁছতে পারবো, আমার সেটাই মনে হয়েছে। আসলে তবে ভবিষ্যতে যে হবে না ঈশান, সেটা বলা যাচ্ছে না নিশ্চয়ই, কিন্তু এই 90-এর দশকটা কিন্তু আসলে না এই জায়গাটা তৈরি করে দিয়েছিল। তুমি খেয়াল করে দেখবে, আমার গুরু শ্রদ্ধেয় প্রদ্যুতি বন্দ্যোপাধ্যায়, সুমন্ত্র দা, ওদিকে বিজয়লক্ষ্মীদি, রত্না মিত্র, মানে ওদিকে শোভন সুন্দর দা, মানে সবাই পরপর মানে একদম যারা আসছেন, মানে অবভিয়াসলি বিজয়লক্ষ্মীদি বা রত্নাদি তারা তো আরও অনেক সিনিয়র। এবং এটা কিন্তু মানে আবৃত্তি অ্যাজ এ সেপারেট এবং একটা সেপারেট আর্ট ফর্ম হিসেবে, মানে ফিলার নয়, একটা আলাদা আর্ট ফর্ম আবৃত্তি, এটা আমার মনে হয় এদের
একটা সাংঘাতিক অবদান, তাই না? একদমই তাই, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। এবং তুমি যেসব নামগুলো বললে, এনারা হচ্ছেন আমাদের কাছে একটা ইনস্টিটিউশনের মতো। ঠিক তাই। আমরা তার 1% যদি হতে পারি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে নিজেকে ধন্য মনে করব। তা তো বটেই। এবার মানে ব্রততী বন্দ্যোপাধ্যায় দিদি ভাই যেভাবে আবৃত্তিকে মানুষের কাছে পৌঁছে নিয়ে গেলেন, এবং আবহ সহযোগে, নিশ্চয়ই আমার তো মনে হয় না আবহ সহযোগে আবৃত্তিকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া, তুমি আরো ভালো বলতে পারবে, দিদি ভাইয়ের আগে কেউ করেছেন বলে আমার জানা নেই, আমি জানি খুবই না অন্তত। স্পোরাডিক, এদিক ওদিক একটা দুটো, কিন্তু এইভাবে একটা মানে যেটা এখন একটা নরম হয়ে দাঁড়ালো। একদমই তাই, মানে আমরা যে এখন আবৃত্তি করবো ভাবতেই পারি না আবহ ছাড়া ঠিক কথা আবৃত্তি করবো। ঠিক, কিন্তু এইগুলো তো আমাদের কাছে শেখার। নিশ্চয়ই। আবৃত্তি যে আগে আমরা কি জানতাম, নাটক বা যাত্রা হচ্ছে একটা সামাজিক দর্পণ, ঠিক। সেখান থেকে আমরা মানে ঘর গৃহস্থালী এবং বেডরুমের কথাও জানতে পারি, কিন্তু বর্তমানে কিন্তু কবিতাও তাই হয়ে দাঁড়িয়েছে। তুমি সিম্পল ধরো, একটা আজি ঝড়ের রাতে তোমার অভিসার, আবহতে যদি একটা সুন্দর ঝড়ের আবহ বাজে, কবিতাটার অ্যাকসেপ্টেন্স লেভেলটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে তুমি বলো তো? কমিউনিকেটটা বোধহয় আরো অনেক সহজ হচ্ছে। সহজ, যে মানুষটা কি আবৃত্তি শুনবো, সেই মানুষটাই আহা কি বললে গো। নিশ্চয়ই এই যে ট্রান্সফরমেশনটা, এইটা কিন্তু এনারাই পথটা দেখিয়েছেন, আর আমরা কিন্তু সেটা ফলো করবো, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবাই মিলে এটাকে ধরে রাখতে হবে, না হলে এই প্রজন্মের পর কিন্তু আবার হারিয়ে যাবে, সেইটা কিন্তু দেওয়া যাবে না। নিশ্চয়ই, এটা নিয়েও কথা বলবো। তার আগে আরেকটা কবিতা শুনি। এবছর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ চলছে, এবং মধুসূদনের দ্বি-শতবর্ষ। ইয়েস, একদম। তো আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৌলিক নিষাদ কবিতাটা খুব আবৃত্তি পছন্দ করেছি। বলো। আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি, পিতামহ দাঁড়িয়ে রয়েছি, আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটিও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ, ভয়। পিতামহ, তোমার আকাশ নীল, কতখানি নীল ছিল। আমার আকাশ নীল নয় পিতামহ, তোমার হৃদয় নীল, কতখানি নীল ছিল। আমার হৃদয় নীল নয়, আকাশের হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোনো এক স্থির অন্ধকারে শুয়ে আছে। পিতামহ, আমি সেই ভয়ের দরুন অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটিও তারা আজ। মনে হয় আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। অন্ধকারে জেগে আছে মৌলিক নিষাদ, এই ভয়। বাহ বাহ, চমৎকার, আমার খুব পছন্দের কবিতা। তুমি সেটা শোনালে এই কবিতাটা সবসময় শুনতে গিয়ে বা বলতে গিয়ে আমার সবসময় ওই বিখ্যাত নীলিমা এই ফ্রেজটা আমার সবসময় মনে হয় ভীষণ জীবনানন্দীয়। ঠিক, তাই না? তাই, একদম একদম বিখ্যাত নীলিমা। আমরা তোমার সঙ্গে যে কথাটা বলছিলাম, এই যে প্রজন্ম, যে প্রজন্মে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা আবৃত্তি করছি, বা আমাদের পরবর্তী প্রজন্ম এটসেট্রা, তুমি কি সেখানে দেখছো, লক্ষ্য করে, যে আবৃত্তি চর্চা বা আবৃত্তি সাধনা, শিল্প তো একটা সাধনার জায়গা, তো সেইটা সেকেন্ডারি হয়ে গিয়ে স্টার হওয়া বা সেলিব্রিটি হওয়া বা ভিউজ পাওয়া বা
কতগুলো শেয়ার হলো, কতগুলো কমেন্ট হলো, এইটা কি একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? এটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে এবং আমার মাঝে মাঝে খুব ভয় হয়। দেখো, আমিও এই প্রথার বাইরে নই, হুম টু বি ভেরি না, আমরা অনেস্ট, কেউই নই। আমরা কেউই নই। কেননা হুম। দেখো, সত্যি কথা বলতে কি, এখন তো সবটাই প্রচার সর্বস্ব। হুম প্রচারের আড়ালে থেকে তুমি কি তোমার শিল্পচর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? তুমি মানুষের কাছে পৌঁছবে কি করে? না, মানে আবৃত্তি শিল্প তো একটা পারফর্মিং আর্ট, অতএব এটা তো আমাকে লোকের সামনে গিয়ে পারফর্ম পৌঁছতে করতেই হবেই, হবে। একদম। কিন্তু বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে আগে যেটা ছিল, হুম আবৃত্তির একটা ধরা বাঁধা শ্রোতা ছিল, হুম কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া হুম বা এই প্রচারের মাধ্যমে আমরা কিন্তু আরো অনেকটা বেশি মানুষের কাছে পৌঁছতে পেরেছি। এটা কিন্তু একদিকে ভালো, নিশ্চয়ই একদিকে ভালো, অবশ্যই। আবৃত্তির প্রচার এবং প্রসার দুই ঘটছে। ঠিক। এবং আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলি ঈশান, দেখো, অনেক কবি কবিতা লিখতেন, কিন্তু সেই কবির কবিতা আমরা পড়তাম না ঠিক। বা বলতাম না বা ঠিক। আবৃত্তি করতাম না, তারাও কিন্তু প্রচার এবং প্রসার পাচ্ছেন। নিশ্চয়ই। কিন্তু মাঝে মাঝে আমার যেটা ভয় হয়, তোমায় যেটা বলছিলাম শুরুতেই, এই প্রচার সর্বস্ব জায়গায় দাঁড়িয়ে আমরা মূল স্রোত থেকে কিছুটা বিচ্যুত না হয়ে যাচ্ছি। এই জায়গাটা আমাদের মনে হয়, মানে সবাই নয়, একদমই নয়, কেউ কেউ হয়তো মানে শিল্প চর্চার স্রোতটা থেকে সে সরে দাঁড়াচ্ছে বা তাকে সরে যেতে বাধ্য করা হচ্ছে কিছু কিছু আচ্ছা, ক্ষেত্রে। এটা অনেকটা বিতর্কিত বলে মনে হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা। নিশ্চয়ই। মানে এখানে সেই বাঙালি কাঁকড়ার গল্পটা কিন্তু আবার প্রযোজ্য। কিন্তু আমরা যে সবাই একটা জিনিসেই ফোকাস করেছি, সেটা হচ্ছে আবৃত্তিকে নিয়ে গিয়ে যাব। বেশ। সেই জায়গাটাতে কিন্তু বেশি প্রচারের জায়গা থেকে যদি বিচ্যুত হয়ে যাই আমরা, মানে প্রচারের দরুন আমরা যদি বিচ্যুত হই, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আমার যেটা মনে হয়, জানো শুভম, আমি জানি না তুমি একমত হবে কিনা, এখন অনেকের ক্ষেত্রে আমি দেখি, সেটা মানে গান হতে পারে, সেটা আবৃত্তি হতে পারে, অন্য যে কোনো ফর্ম অফ আর্ট হতে পারে, আমরা কতগুলো স্কিলকে খুব চট করে তুলে নিচ্ছি, কিন্তু সেটাকে আমরা আর্ট অবধি নিয়ে যাচ্ছি না। মানে একটা স্কিল, মানে কৌশল এবং শিল্প, সেটা তো শর্টকাট আছে। হ্যাঁ, আমার এইটা মনে হয়, সেটা শর্টকাট। মানে আমি কিছু কিন্তু শর্টকাটে এগিয়ে যাওয়া যায় না। আমার মনে হয়েছে যে অনেকেই, মানে তাদের কবিতা আবৃত্তি শুনে আমার মনে হয়েছে যে তিনি একটা সেট ফর্মুলায় কবিতাটাকে ফেললেন, যে এইখানে গলাটা চড়িয়ে দিতে হয়, এখানে গলাটা খাদে নামিয়ে দিতে হয়, একদমই তাই। এবং মানে তাতে বাদবাকি কবিতাটার কি হলো না হলো আমার দেখার দরকার নেই, কবিতাটা আমি বুঝে বললাম কিনা সেটাও আমার দেখার দরকার নেই। আমি জানি এই একটা স্ট্যান্জা চড়ায় বলবো, একটা স্ট্যান্জা, এবং তার ভাবের প্রসারটা ঠিকঠাক হলো কি হলো। একটা কবিতার যেমন একটা, আমি একটু আগেই বলছিলাম না, তিনটে পার্ট, আমি তো অন্তত সেটা মনে করি: ভাব, অর্থ এবং ছন্দ। নিশ্চয়ই। একটা গদ্য কবিতারও কিন্তু ছন্দ আছে, অবশ্যই ছন্দ আছে। সেই ছন্দের বিচ্যুতি ঘটলে কিন্তু সেই গদ্য কবিতার অর্থ দাঁড়ায় না। আমি এর পরে তোমাদের যে কবিতাটা শোনাবো, সেটাও কিন্তু একটা গদ্য কবিতা। আচ্ছা, কোন কবিতাটা শোনাবে বলো? আমি কবি অদিতি বসু রায়ের বব ডিলান শোনাবো। শোনা। এই কবিতাটা শুরুর আগে বলি, এই কবিতাটা কিন্তু একটা গদ্য কবিতার মতো, কিন্তু এর মধ্যে একটা ছন্দ আছে। সেই ছন্দটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু তার অর্থের বিচ্যুতি ঘটবে। নিশ্চয়। শুনলে বুঝতে পারবে। শুনি কবিতাটা। লোকটা খাতার পাতায় এঁকেছে সুর, লোকটা গিটারে পদ্য লিখেছে কত, ভিড়ে রাজপথে একলা হেঁটেছে রাতে, সকালে জ্বলেছে ক্রিসমাস ট্রির মতো। তখন আমার সব পাখি চুপচাপ এবং সকল জাহাজও ডুবে আছে। এমন দিনে লোকটা বাজলো এসে, সাইরেন দিল, পাইলট এসে গেছে। লোকটা আসলে ম্যাজিকের মতো বাঁচে, আঙুলেও স্ট্রিংয়ে লিরিক্যাল দরবার। এদিকে ফকির আউল বাউল যত, সব তার দলে, সব তার সংসার। লোকটা জানো তো যুদ্ধ চায় না মোটে, লিখেই লোকটা দুনিয়া বদল চায়। মিনেসোটা জানে লোকটার ছেলেবেলা, লোকটাও জানে সব কিছু বদলায়। তাই সে লোকটা সীমান্তে সন্ত্রাসে কিবোর্ড বাজায় বেয়নেটে বুক পেতে, কোটের পকেটে জিঙ্গল বেল তার, অটোগ্রাফ দেয় গোলাপের পাপড়িতে। গোলাপ শিশুটি মহিরুহ আজ একা, লোকটা বাঁচে লাইক আ রোলিং স্টোন। সুপিরিয়রের জল বয়ে যায় সুরে, লোকটা এখনো সত্য উচ্চারণ। লোকটা শেখেনি শকুনির পাশা খেলা,
লোকটা হয়নি অ্যান্টি ভিয়েতনাম, তাচ্ছিল্যতে রেখেছিল সংকোচ। কুর্নিশ তাই তোমাকে বব ডিলান, কুর্নিশ তাই তোমাকে বব ডিলান। বাহ, অদ্ভুত একটা ধার ভাষার ভীষণ মধ্যে, ভীষণ, এবং যেহেতু ধার অতএব একেবারে ভেতর অব্দি ঢোকে। মানে একটা ব্যারিকেড গড়ে তোলার কবিতা একদম লেখা। একদম, আমার ভীষণ ভাল লাগে অদিতির ভীষণ, লেখা। আমারও তাই। আমাদের সময় টময় সব শেষ হয়ে গেছে গল্প করতে করতে, তোমার কবিতা শুনতে শুনতে, কিন্তু শেষ করব নিশ্চয়ই তোমার একটা কবিতা দিয়ে। কোন কবিতাটা শোনাবে বলো তুমি? সময়টা যেন আরো বেশি হলে ভালো হতো ভালো আর কি। হতো, সত্যি তাই। অ্যাবসলিউটলি। বেশ, অন্য আরেকদিন হবে না হয়। হ্যাঁ, নিশ্চয়ই হবে। বলো। তো আমি শুরু যখন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে করেছিলাম, শেষও করব, এবং শেষ করব একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি কবিতা দিয়ে। হুম, একটা বর্তমান সময়কে মাথায় রেখেই আমার এই নিবেদনটা, এবং নিশ্চয়ই। আগামী দিনে সকলের ভালো হোক এবং জয় হোক, এই প্রত্যয় নিয়েই আমার শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রাণ। খুব ভালো, বলো। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের পাষাণ ভার। এই চিরপেশন যন্ত্রণা, ধুলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু। ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। থ্যাংক ইউ সো মাচ শুভম। আমার এখানে স্টুডিওতে যারা আসেন, আমার বন্ধুরা যারা আসে, তাদের প্রত্যেকের কাছ থেকে একটা কথা আমি আদায় করে নিই যে তারা আর একবার আসবে। তো তোমার কাছ থেকেও সেই কথাটুকু আদায় করে নিলাম। তুমি কি আমি আর একবারই ডাকবে? অবশ্যই আসবো, ভীষণ ভালো লেগেছে। তোমার সাথে আড্ডা দিতে তো সবসময় ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে। আমি সত্যি অনেকটা গল্প করলাম, অনেকগুলো কবিতাও শুনলাম, নানা স্বাদের কবিতা শুনলাম, এবং মানে তোমাকে বারবার পেতে চাইবো স্টুডিওতে, এবং এইভাবেই তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যাও, এবং তোমার সামনে যে প্রজেক্টটা আসছে তুমি বললে সেটা খুব সুন্দর হোক, সেটা সফল হোক, আমরা সবাই চাই। এবং বন্ধু, তোমাকে আবার জানাই, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ শুনছো। আমি ঈশান সাইন অফ করছি। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আবৃত্তির আসর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভম মিত্র। 0332457262 নাম্বারটা নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, এবং radio.ju@gmail.com। ও বলতে ভুলে গেলাম, ইউটিউব চ্যানেলটাও কিন্তু ফলো করতে ভুলবেন না, কেমন? খুব ভালো থেকো বন্ধু, আবার দেখা হবে, কথা হবে, টাটা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.